দর্শক, ফিরে এলাম ছোট্ট বিরতির পরে। আমরা আবারও জানবো মিস্টার মনিরের কাছে থেকে কোয়ালিফিকেশন যে রেটগুলো বলছে এবং ফার্স্ট টাইম হোম বায়ারদের যে সমস্ত, নর্মালি অনেক ক্ষেত্রে আমরা দেখি ম্যাক্সিমাম ফার্স্ট টাইম হোম বায়ার 5% 10% নিয়ে মার্কেটে আসছেন বাড়ি কিনবার জন্য, এবং আগে সেইভাবেই হতো। আসলে 20% নিয়ে আসা ফার্স্ট টাইম হোম বায়ারদের জন্য ভেরি ডিফিকাল্ট। তো এই সিচুয়েশনে কোয়ালিফিকেশন রেট হাই, ইন্টারেস্ট রেট হাই, প্রাইস হাই, তাতে ফার্স্ট টাইম হোম বায়ারদের জন্য আদৌ কি কোনো চ্যালেঞ্জ আছে কিনা? চ্যালেঞ্জ আসলে কি, আপনারা যদি লক্ষ্য করেন 2017-এ গভর্নমেন্ট একটি আইন করেছিল যেটাকে বলে স্ট্রেস টেস্ট। স্ট্রেস টেস্টটা কি? স্ট্রেস টেস্ট হলো, লেটসে এখন মার্কেট ইন্টারেস্ট রেট হলো 4%, আপনাকে গভর্নমেন্ট বলে দেবে যে হ্যাঁ ইন্টারেস্ট রেট 4%, ওটা ঠিক আছে, কিন্তু আপনাকে কোয়ালিফাই করতে হবে 6%-এ। তো এই জিনিসটা করার কারণটা কি, গভর্নমেন্ট চায় না যে আপনি বাড়ি কিনে বিপদে পড়ে যান যদি ইন্টারেস্ট রেট বেড়ে যায়। তো যার ফলে আপনি যদি 6%-এ কোয়ালিফাই করেন, দেন আপনি 4% ইন্টারেস্ট রেট দিতে আপনার কোনো অসুবিধা হবে না। কোনো কারণে যদি 6%-এও যায়, স্টিল উইল বি ওকে। সো ওই জিনিসটা, ওইটা মাথায় রেখেই কিন্তু ইন্টারেস্ট রেটটা, যেমন আমরা এখন জানি আমাদের ইন্টারেস্ট রেট অলমোস্ট 5 to 5.5 মোরলেস, কিন্তু আমাদের স্ট্রেস টেস্ট কিন্তু 7.5। তো তার মানে কি, আমার যদি বাড়ির দাম 5.5-এও যদি আমি কোয়ালিফাই করি কোনো একটা বাড়ির জন্য, আমাকে মেইন কোয়ালিফাই করতে হবে 7.5 স্ট্রেস টেস্টের কারণে। তো যার ফলে আমি যদি 7.5-এ কোয়ালিফাই করি, মার্কেট যদি আরেকটু বাড়েও, ইন্টারেস্ট রেট যদি আরেকটু বাড়েও, ইটস নট গোনা এফেক্ট মি, বিকজ আমি জানি যে আমার কীরকম খরচ হতে পারে। রাইট, রাইট। না, তার মানে মূলত ফার্স্ট টাইম হোম বায়ারদের জন্যে খুব একটা চ্যালেঞ্জ আপনি মনে করেন না, তাদের জন্য তাদের ইন্টেনশনটাই বড় ব্যাপার। চ্যালেঞ্জের মধ্যে একটাই থাকতে পারে, তাদের ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা। এখন আপনি যদি ফার্স্ট টাইম হোম বায়ার না হন, তাহলে হয়তো আপনার আরেকটা বাড়ি আছে, সেকেন্ড টাইম বা থার্ড টাইম হলে আপনার আরেকটা বাড়ি আছে, যেটা থেকে হয়তো আপনি রিফাইন্যান্স করে ইজিলি ইউ ক্যান অ্যারেঞ্জ 20, 30, 40%। বাট ফার্স্ট টাইম বায়ার যখন তার 10% থাকবে, তখনই সে চিন্তা করে ইনিশিয়ালি যে আমার একটা বাড়ি কেনার দরকার। সো অ্যাকচুয়ালি তার যা আছে ওইটা নিয়েই সে চিন্তা করে। সে যদি আগেই যদি এটার জন্য কোয়ালিফাই করতো, তাহলে সে আরও অনেক আগেই বাড়ি কিনে ফেলতো। সো ফার্স্ট টাইম বায়ারদের ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা যেরকম লিমিটেড, যারা আগে বাড়ি কিনেছে তাদের তো ওই রকম লিমিটেশন নেই। সো এইটা তাদের একটা চ্যালেঞ্জ যে হ্যাঁ, আমার ফাইন্যান্সিয়াল এতটুকু লিমিট, আমি এর বাইরে যেতে পারবো না। তো কোনো কারণে, আর আমরা জানি যে মার্কেট যে কোনো সময়, আমি দেখা শুরু করলাম, একটা প্রাইস ছিল, দেখা গেল যে আমার দেখতে দেখতে 2-3 মাস চলে গেল, এর মধ্যে প্রাইসটা একটু বেড়ে গেলো, স্বাভাবিকভাবে আমার ডাউন পেমেন্টও বেড়ে যাবে, আমার মর্টগেজ পেমেন্টও বেড়ে যাবে। সো এই জিনিসগুলো ডেফিনেটলি একটু চ্যালেঞ্জিং। আপনি কি জিটিএর মার্কেটে, যদিও আপনি কিছুটা হিন্টস এর আগে দিয়েছেন, বাট তারপরে এই প্রশ্নটা আমি আপনাকে করতে চাই, জিটিএর মার্কেটে, রিয়েল এস্টেট মার্কেটে আপনি কোনো রিস্ক দেখেন কি না? যদি আপনার প্রশ্নের উত্তর হয় হ্যাঁ, তাহলে র্যাশনালটা কি? যদি না হয়, তাহলে সেটার কারণ কি? সুন্দর প্রশ্ন। আপনি জানেন রিয়েল এস্টেটের ব্যাপারে আমি খুবই অপটিমিস্টিক, স্পেশালি জিটিএ ব্যাপারে আরও বেশি অপটিমিস্টিক এই জন্যেই যে আপনারা যদি আমাদের আই বিলিভ 2008-এ আমেরিকাতে যেই ক্রাইসিসটা হয়েছিল, সেই ক্রাইসিসে আমেরিকার প্রতিটা সিটি কম বেশি অ্যাফেক্টেড হয়েছে, কিন্তু বড় যে সিটিগুলো ছিল, যেমন ধরেন LA অর নিউ ইয়র্ক স্পেশালি, এগুলোতে কিন্তু প্রাইস কমেনি। আর এগুলোতে না কমার কারণ হলো পাবলিকের টার্গেটটাই থাকে বড় সিটিগুলো। তো আমরা জিটিএ বলেন অথবা টরন্টো যদি স্পেসিফিকলি বলেন, কোনো কারণে লেটসে আমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন অনেক খারাপ হয়ে গেল, সেই হিসাবে কিন্তু আমাদের ছোট সিটিগুলোতে এফেক্ট করতে পারে। কিন্তু আমি মনে করি টরন্টো হলো আমাদের নিউ ইয়র্কের মতো, আমেরিকা যেরকম নিউ ইয়র্ক, এটা হলো আমাদের টরন্টো, হলো আমাদের নিউ ইয়র্ক। ও যেটা বলছিল আমাকে, এবং এটা কথাটা ঠিক, যে আমরা আমাদের লাস্ট ফিউ ইয়ার্সে যে আমাদের ট্রেন্ডটা এসছে যে আমি একটা প্রপার্টি ইনভেস্টমেন্টের জন্য কিনবো এবং উইদিন 3 মান্থস আমি ওটাকে বিক্রি করে $300,000 মেক করে বেরিয়ে যাব। এই যে একটা অস্বাস্থ্যকর আমাদের এক্সপেকটেশন, এই এক্সপেকটেশনের জন্যই আজকে মার্কেটের হয়তো সাময়িক এই অবস্থা। প্রপার্টি ইনভেস্টমেন্ট কখনোই দর্শক হওয়া উচিত না শর্ট টার্মের জন্যে, অর্থাৎ প্রপার্টি আসলে শর্ট টার্মের ইনভেস্টমেন্টের একটা জায়গা না। প্রপার্টি ইনভেস্টমেন্টটা হওয়া উচিত লং টার্ম। যেটা আপনি বললেন যে স্টিভ বলেছে 10 বছরের জন্য, আমি যখন যে প্রপার্টি কিনি আমি ধরে নিই 10 বছর পরে এটাকে আমি কাল্টিভেট করবো 10 বছর। সো
মিস্টার মনির আশাবাদী এবং উনি বলেছেন যে প্রপার্টি কখনো বিট্রে করে না। সো প্রপার্টিতে যদি ইনভেস্ট করতে হয় অবভিয়াসলি আপনাদের মাইন্ডসেট রাখা উচিত যে আমি প্রপার্টিতে ইনভেস্ট করতে যাচ্ছি, এটা লং টার্ম ইনভেস্টমেন্ট, নট এ শর্ট টার্ম ইনভেস্টমেন্ট টু মেক সাম মানি। ইয়াস, করেনি, কিছু লোক করেছে, বাট আমি দেখেছি আমার ক্লায়েন্ট, আমি তাকে কশন দিয়েছি, সে এমনও হয়েছে যে 3 মাসে 3 লাখ টাকা মেক করে বেরিয়ে গেছে। নাও এখন 8টা-10টা মামলা তার এগেনস্টে, ডিফল্টার, জিরো। সো ইটস বেটার টু বি স্টেডি। সো প্রপার্টিতে ইনভেস্টমেন্টের জন্য লং টার্ম ইনভেস্টমেন্টটা কনসেপ্টটা সব থেকে বুদ্ধিমানের কাজ। অন্টারিওতে যে মানে ডিমান্ড রাইজিং ফ্যাক্টর রিয়েল এস্টেট মার্কেটে কি এবং কেন, রাইজিং ফ্যাক্টরটা কি, কেন অন্টারিওতে এরকম বুমিং, স্পেসিফিক্যালি জিটিএ? অ্যাগেন এটা আপনি বলেছেন যদিও কিছু এইখানে ইন্ডিকেশন দিয়েছেন। মেইনলি সাপ্লাই এবং ডিমান্ড। আমরা জানি আস্তে আস্তে আমাদের সাপ্লাই কমে যাচ্ছে, কারণ আপনি আমাদের ল্যান্ড সংকুলন আছে, এইটা আপনি চাইলেই আমি যেখানে ইচ্ছা যতগুলো ইচ্ছা বাড়ি করতে পারবো না, সিটি লিমিটেশনস আছে, বাইন্ডিংস আছে, সে ফলে তাদের সাপ্লাইয়েরও একটা বাইন্ডিংস আছে, ম্যাক্সিমাম কতগুলো বাড়ি আমরা কোন লোকেশনে তৈরি করতে পারবো। আর অ্যাট দ্য সেম টাইম আমাদের ডিমান্ড তো সবসময় বাড়ছে, এটা কমছে না। আর এর বাইরে যেটা হচ্ছে, যখন মনে করেন যে কেউ লাস্ট 10 ইয়ার্স তারা ইনভেস্ট করেছে, লাস্ট 10 ইয়ার্স ইনভেস্ট করে তারা মজা পেয়েছে, ওখান থেকে তারা রিফাইন্যান্স করেছে, দে আর বাইং মোর প্রপার্টি মোর অ্যান্ড মোর এভরি মান্থ, সেকেন্ড হোম, থার্ড হোম, ফোর্থ হোম, রাইট। সো এরকম একটা ফ্যাক্টর তো ডেফিনেটলি আছে। আর প্লাস জনসংখ্যা তো নিজের দেশেও বাড়ছে। রাইট। 3-4 মান্থস বা মোর দ্যান দ্যাট একটা দেখেছি আমরা যে যখন হাই মার্কেটে, ইনফ্লেটেড মার্কেটে একটা প্রপার্টি কেনা হয়েছে 1.7 মিলিয়ন দিয়ে, যেটা এখনকার সিচুয়েশনে হয়তো কোনোভাবে সে ক্লোজ করেছে মাথায় টার্গেট নিয়ে যে আমি একটা রিফাইন্যান্স করে এখান থেকে বেরিয়ে যাব, হুইচ ইজ নট পসিবল অ্যাট দিস টাইম, কারণ ফাইন্যান্সিয়াল সিচুয়েশন, ইকোনমিক্যাল সিচুয়েশনটা চেঞ্জ হয়ে গেছে। মার্কেট প্রাইস এখন অ্যাপ্রাইজাল করে দেখা যাচ্ছে সেই প্রপার্টি $300,000 কারণ ডিসঅ্যাপিয়ার্ড। এইরকম বায়ারদের জন্য যারা আছে তারা একটা স্যান্ডউইচ সিচুয়েশনে, না গিলতে পারছে না ফেলতে পারছি, এইরকম সিচুয়েশনে আপনার প্রুডেন্ট অ্যাডভাইস বা সাজেশন কি তাদের জন্য, তারা কিভাবে সিচুয়েশনটাকে ডিল করতে পারে, যদি কিছু আপনার সাজেশন? আমি মনে করি আমাদের ওয়ার্স্ট টাইম ওভার। তো যারা এতদিন হোল্ড করেছেন, আমি বলবো যে আর কিছুদিন কষ্ট করে হোল্ড করার জন্য। আর যারা বিক্রি করে দিয়েছেন তাদের তো আর কিছু করার নেই, যেটা বিক্রি হয়ে গেছে, আর চাইলেই তো এখন আবার কিনতে পারবে না। আর সবচেয়ে বড় কথা কি জানেন, একটা কথা আছে যে এই চুন খেয়ে মুখ পুড়ে গেলে দই দেখলেও ভয় পায়। তো এখন যদিও আমরা জানি যে আমাদের ফিউচার মার্কেটটা আপ ট্রেন্ড, অনেক পসিবিলিটি বেশি উপরের দিকে যাওয়ার, কিন্তু যদি কেউ একবার লস করে থাকে রিসেন্টলি, তাহলে তার জন্য একটু কষ্ট হবে, এটাকে মানানো একটু টাইম লাগবে, তারপর ডেফিনেটলি সে হয়তো আবারও ঢুকবে। বাট আমি মনে করি আমাদের যদি কেউ মার্কেটে ঢোকার ইচ্ছা থাকে, দিস ইজ দ্য রাইট টাইম। কারণ আপনি জানেন না যে এটা আরও কত নিচে নামবে, ওইটাই কি বটম থাকবে নাকি এখান থেকে উপরে উঠবে। তো যেহেতু আমরা মোটামুটি অনেক লোতে পাচ্ছি এখন রিসেন্ট টাইমের সাথে কম্পেয়ার করলে, তো সেই হিসাবে আমি মনে করি যে ওয়েট না করে মার্কেটে ইন করাটা বেটার, না থেকে মার্কেটে ইন করাটা আসা বেটার। উচিত। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ। আমরা প্রায় শেষ পর্যায়ে দর্শকদের জন্যে, যে একজন বায়ার, আমি ধরে নিলাম ফার্স্ট টাইম নাইব বায়ার, সে বাড়ি কিনতে চায়, তার কি কি জিনিস, বেসিক জিনিস জানা উচিত, যেটা আপনি এক্সপেরিয়েন্স করেছেন ক্লায়েন্ট ডিল করবার সময়, যে এই বেসিক জিনিসগুলো অন্তত এই ক্লায়েন্টের জানা উচিত ছিল, তাহলে আপনার জন্য কাজটা আরও সহজ হতো, তাদের জন্যে ফ্রুটফুল হতো? এরকম কি জানা উচিত একটা বায়ারের, কি কি বেসিক নলেজ থাকা উচিত? দেখেন, একটা বায়ার যখন বাড়ি কিনে, ডেফিনেটলি ফার্স্ট টাইম বায়ার হলে তার বাড়ির ব্যাপারে অভিজ্ঞতা অনেক কম থাকে। তো সেই সময় আমি মনে করি একজন অভিজ্ঞ রিয়েলটর তাকে গাইড করতে পারেন। ফার্স্ট অফ অল আমি মেইনলি যেটা দেখবো তার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন, সে কত পার্সেন্ট ডাউন অ্যাফোর্ড করতে পারবে, ওই ডাউন পেমেন্টে তার মর্টগেজ হওয়ার পসিবিলিটি কতটুকু, তারপর তার যদি মর্টগেজ হয়ে যায় বাড়িতে থেকে তার মান্থলি পেমেন্ট কত আসবে, এই পেমেন্টটা সে অ্যাফোর্ড করতে পারবে কি না, তারপরে কোন লোকেশন তার দরকার, সে না আমার মন ছিল বাড়ি কিনতে, আমি যেখানে সেখানে বাড়ি কিনবো না, আমি
প্রথমে দেখব যে আমার জবের লোকেশন কোথায়, আমার বাচ্চাদের স্কুল ভালো স্কুল কোথায় হবে, আমার বাচ্চাদের ফিউচার টার্গেট কি, কোন দিকে আমি পড়াশোনা করাবো, ওই স্পেশাল প্রোগ্রামগুলো কোন এলাকাতে আছে স্কুলগুলো। তো এই জিনিসগুলো আগে হোমওয়ার্ক করা নাই, কারণ আমি একটা বাড়ি কিনে ফেললেই কিন্তু আমি চাইলে আবার চেঞ্জ করতে পারবো না। তো যার ফলে লোকেশন প্লাস আমি অ্যাফোর্ড করতে পারবো কি না, কারেন্টলি আমার ডাউন পেমেন্ট এনাফ আছে কি না, কারেন্টলি আমি মর্গেজের জন্য কোয়ালিফাই করি কি না, এবং এর পরবর্তীতে আমি মান্থলি পেমেন্টটা অ্যাফোর্ড করতে পারবো কি না, এই জিনিসগুলো মাথায় রেখে তারপর আগানো উচিত। মিস্টার মনির, অনেক ধন্যবাদ। আপনি দর্শকদের উদ্দেশ্যে রিয়েল এস্টেট রিলেটেড যদি কোনো সাজেশন, কোনো অ্যাডভাইস থাকে, আমি রিকোয়েস্ট করবো আপনাকে দর্শকদের উদ্দেশ্যে বলবার জন্য। থ্যাংক ইউ। আজকের অনুষ্ঠানটি এত সময়োপযোগী একটি প্রোগ্রাম ছিল, নিজেকে ধন্য মনে করছি। নন্দন টিভিকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আবারও মিস্টার সিনহা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার মতো একজন প্রমিনেন্ট ব্যারিস্টারের সাথে একটি প্রোগ্রাম করছি। যারা বাড়ি কিনেছেন বা যারা কিনেননি, কেনার চিন্তাভাবনা করছেন, তাদের প্রতি আমি একটু অনুরোধ করব যে আপনারা বাড়ি কেনার আগে আপনারা কিছুটা হোমওয়ার্ক করবেন, যেগুলো আমি আগেও বলেছি। আর আপনাদের যদি কখনো কোনো প্রশ্ন থাকে বাড়ি সংক্রান্ত বা যে কোনো রিয়েল এস্টেট রিলেটেড প্রশ্ন থাকতেই পারে আপনাদের, প্লিজ ফিল ফ্রি টু গিভ মি এ কল। আমার ক্লায়েন্ট হতে হবে, নট নেসেসারি আমার মানে আপনি যাকে দিয়ে বাড়ি কিনেন এটা কোনো কোনো ব্যাপারই না। কিন্তু আমি খুবই খুশি হব যদি আপনারা আমাকে ফোন করেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনাদের প্রশ্ন উত্তর দিতে আমি খুবই আনন্দিত হব। এবং যারা বাড়ি কিনবেন ভবিষ্যতে চিন্তাভাবনা করছেন, তারাও কল দিতে পারেন। আর যারা বর্তমানে বাড়ির মালিক, তাদের প্রতি আমি একটু অনুরোধ করব, অনেকেই হয়তো আপনাদেরকে ভয় দেখাবে, আপনাদের বন্ধুবান্ধব যারা বাড়ি ওন করেনি তারা হয়তো নেগেটিভ বলবে, যারা ওন করতেছে তারা পজিটিভ বলবে। সো আমি মনে করি যে আপনি আপনার নিজের বুদ্ধি খরচ করে তারপর আপনি সিদ্ধান্তটা নেবেন, কারণ আপনার এক বন্ধুর কারণে আপনি অনেক বড় হয়ে যেতে পারেন, আবার পথেও বসে যেতে পারেন। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। আর বাড়ির অনেক সমস্যাই আপনারা নিজেরাই সারতে পারেন। ইউটিউবে আমি অনেককেই যোগ করে বলি, ইফ ইউ নো হাউ টু টাইপ হাউ টু ইন ইউটিউব, রাইট, দেন আপনি অনেক প্রবলেম সলভ করতে পারেন। তারপর কিছু থাকতে পারে, ফিল ফ্রি টু কল আস। অ্যাগেইন নন্দন পরিবারকে অসংখ্য ধন্যবাদ। মিস্টার সিনহা, আপনাকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আবারও। এর পরবর্তীতে আপনাকে ডাকলে আপনি আসবেন আশা করি। দর্শক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে রিয়েল এস্টেট রিলেটেড, আমার মনে হয় আমি কথা বলেছি মিস্টার মনিরের সঙ্গে, ডোন্ট হেজিটেট টু কল হিম, হি ইজ অলওয়েজ রেডি টু অ্যান্সার ইউর কোয়েশ্চেন্স। এছাড়াও আপনাদের যদি কোনো রিয়েল এস্টেট লিগ্যাল বিষয়ে কোনো যদি প্রশ্ন থাকে, আমাদের অফিস এছাড়াও আপনাদের নিজস্ব যারা লয়ার আছেন এবং সলিসিটর আছেন তাদের সঙ্গে কনসাল্ট করতে পারেন। আমরা বরাবরই বলে থাকি যে এটা যদিও আইন বিষয়ক অনুষ্ঠান, বাট এটা কোনো আইন লিগ্যাল ওপিনিয়ন পাস করবার অনুষ্ঠান না এবং লিগ্যাল অ্যাডভাইস না। আপনারা এটার উপরে বেস করে কোনো রকমের ডিসিশন নেবেন না। আপনারা রিকোয়েস্ট করবো আপনাদের যারা প্রফেশনালস আছেন, যদি রিয়েল এস্টেট প্রপার্টি কিনতে যান, আপনাদের রিয়েলটার দরকার হয়, আপনারা অবশ্যই আপনাদের নিজস্ব রিয়েল এস্টেট এজেন্ট অথবা যাদেরকে রিটেন করবেন তাদের অ্যাডভাইস নেবেন। আপনারা যদি লিগ্যাল অ্যাডভাইস চান রিয়েল এস্টেট রিলেটেড, আপনারা আপনাদের লয়ার তাদের সঙ্গে যোগাযোগ করবেন। এবং এই সমস্ত ইনফরমেশনের উপর জাস্ট এটা ইনফরমেশনের জন্য, এগুলো লিগ্যাল অ্যাডভাইস না। আমরা আবারও এর পরের অনুষ্ঠানে আসবো অন্য কোনো একজনকে সামনে নিয়ে আপনাদের সামনে আপনাদেরকে ইনফরমেশন শেয়ার করবার জন্যে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।